হৃদ মায়া প্রেম গাথা পর্ব 4 লিখিকা লিকরা ইসলাম মায়া। ভয়াত্ম মুখে জড়ছড় অবস্থায় আছি খাটের কোনায়। জুই অপরাধীর মুখে মাথা চেপে বসে আছে সোফায় চুপ হয়ে। দুজনের গায়ে এখনও কলেজ ড্রেস জড়ানো। দুপুরের সময়টা 2টার ঘরে। সকালে হৃদ খানের সামনে থেকে পালিয়ে আমি কলেজে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি জুইয়ের জন্য। জুই আমাকে জোর করে বাসায় নিয়ে এসেছে, ব্ল্যাকমেল করে। বলেছে ওর সাথে বাসায় না আসলে আরিফ ভাইয়াকে বলে দিবে আমি চুরি করে বিয়ে করে ফেলেছি। ওর কথায় ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলাম এবং শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বললাম, যা যা সেদিন রাতে আমার সাথে হয়েছিল অচেনা লোকটাকে নিয়ে। আর তখন থেকে আমার হঠাৎ বিয়ের বিষয়টা নিয়ে রিয়্যাক্ট করছে জুই, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে। কেন এমন আচরণ করছে? করার কথা আসলে আমার। বড় বোনের বিয়ে এখনও হয়নি, সেখানে লুকায়িতভাবে বিয়ে করে নিয়েছি। এই বিষয়টি কারো সহজে মেনে নেওয়ার কথা না। জুয়ের ক্ষেত্রেও তাই। আমার গোষ্ঠীর মধ্যে আমার বড় ভাই বোন আছে যাদের আমার আগে বিয়ে হওয়ার কথা। তারপর সিরিয়ালে আমি সবার শেষে। সেখানে আমি সবাইকে টপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমকই নয়, ঘোর পাপও বটে। বিগত 2 ঘন্টা ধরে এমন তবদা মেরে বসে আছে জুই আমার বিয়ের ব্যাপারটা শুনে। প্রথম ওর এমন ঝিম মেরে বসে থাকাটা ভয় করলেও এখন বেশ বিরক্তি লাগছে। আর কতক্ষণ এমন মরার মতো থাকবো আমি? এখন তো কিছু একটা বলার দরকার, তাই না? আজব, আমার বিয়ে হয়েছে সেই 2 বছর আগে। এতদিন যাবৎ ভয় পেয়ে এসেছি মনে মনে, সবার জানলে কি হবে? এখনও ভয় আছে, তবে এই জন্য আর কতক্ষণ এমন মরার ঝিম মেরে বসে থাকবো? এবার নড়াচড়া করা দরকার, না হলে এত পুরাতন বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়াকশন কিভাবে দেব আমি? বিরক্ত লাগছে জুইয়ের বিষণ্ণ হতভম্ব মুখটার দিকে তাকিয়ে। একটু সহজ হলাম, যা হবার হবে। এবার একটু নড়াচড়া করার দরকার ভেবে পা দুটো পুজো করার থেকে মুক্ত করলাম। ফ্লোরে পা জোড়া ফেলে সোজা হয়ে বসে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালাম। জুই মাথা চেপে বসে নত মস্তিষ্কে। ওর দিকে চেয়ে দ্বিধা কাটিয়ে সহজ গলায় বললাম, জুই, এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে। তোরও নিশ্চয় করছে। একটা কাজ করি, চল দুজন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপরও এসে সেম দুঃখী দুঃখী পোজে নিয়ে বসি, কেমন? শরীরে এনার্জি পাবো। আমার কথাগুলো শেষ করার আগেই জুই হামলে পড়ে আমার উপর। পাশ থেকে বালিশটা নিয়ে আমাকে এলোপাথারি মারতে শুরু করে। আমাকে বিছানার উপর ফেলে আমার উপর উঠে বসে। হাতের বালিশটা দিয়ে আমার মুখের উপর চেপে ধরে। চেতন গলায় বলে, উর্দি গর্ধব, এত বড় কাণ্ড ঘটিয়ে তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে না? টেনশনে আমি মরে যাচ্ছি, আর তুই? আমি 2 হাতে জোর খাটিয়ে মুখের উপর থেকে জুয়ের হাতের বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। আর একটু হলেই দম বন্ধ হয়ে মারা যেতাম। পেটের উপর এখনও জুই বসে আছে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলাম। জুয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললাম, অসভ্য মাইয়া, বালিশ চাপা দিয়ে আমার জামাইকে বিধবা বানানোর ষড়যন্ত্র করছিস, তাই না? মরলে তো আমি মরবো, বউ হারালে আমার জামাই হারাবে। তোর কি? তুই তো আর কিছু হারাবি না। ও মা গো, কত বড় ষড়যন্ত্র! ভাগ্যিস গায়ে জোর থাকায় আজ একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আজ আমার জামাই একটুর জন্য বউ হারাতো। ইস, বেচারা জামাই বউ দেখার আগেই বিধবা হয়ে যেত। আমার রাগান্বিত দৃষ্টি এড়িয়ে জুইও উঠে বসে শোয়া থেকে। ওর দৃষ্টিতে তখনও ক্ষেপানো ভাব আমার উপর। আমার দিকে তেড়ে এসে আমার বাহু চেপে আঙ্গুল তুলে শাসিয়ে বলে, উল্টাপাল্টা কথা বলবি তো আমি সোজা আরিফ ভাইয়ের কাছে বিচার দিব তোর নামে। বলে দিব তুই চুরি করে বিয়ে করে আমাদের থেকে লুকিয়েছিস এত দিন। তারপর কি হবে ভেবেছিস? তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে? তখন সে বাঁচাবে তার বউকে সবার হাত থেকে, সবার হাতের মার খাওয়া থেকে, কেমন? আমি বরং বলে দিই সবাইকে, কি বলিস? জুই, এরকম কি সব কথায় নিভে গেলাম আমি। ভয়ে জড়সড় হলো মুহূর্তেই। পরিবারের এই বড়দের জন্যই বিয়ের বিষয়টা এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিলাম আমি। এখন জুই আমার সেই ভয়টা বুঝে আমার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, আমাকে ভয় দেখিয়ে। আমি অপরাধীর মুখে ওর দিকে তাকিয়ে ভয়াত্ম গলায় বললাম, এমন করিস কেন? তুই না আমার বোন হোস?
বোন হয়ে শত্রুর মতো কাজ করবি আমার সাথে? অবশ্যই করব, হাজারবার করব। কেন করব না তুই বল? তোর কোনো আইডিয়া আছে তুই কত বড় ঝামেলায় ফেঁসে গেছিস? বিয়ে কি ছেলে খেলা? তুই রাতের আধারে কাকে বিয়ে করেছিস তাও জানি না। ভালো মানুষ বিয়ে করেছিস নাকি চোর ডাকাত লুচ্চা, নাকি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করেছিস তাও বলতে পারছিস না। এখন আবার বলছিস নাম ঠিকানাও জানিস না। যাকে বিয়ে করলি তার চেহারাটাও নাকি ভুলে গেছিস দীর্ঘদিন না দেখায়। এটা কোনো কথা? একে তো বিয়ের মতন এত গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে লোকটার নাম ঠিকানা না জেনে অপরাধ তো করেইছিস, এখন আবার স্বামীর চেহারা ভুলে ঘোর পাপ করেছিস। তোর আইডিয়া আছে এই বিয়ের জন্য তোকে জীবনের কতটা সাফার করতে হবে? জীবন এত সহজ? লোকটা যদি বিবাহিত বা খারাপ লোক হয় তখন কি করবে তুই? হুট করে যে বিয়ে করে নিলি আমাদের সমাজে ডিভোর্সের মানে বুঝিস তুই? স্বামীর সংসার করিসনি বা তোর কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল সেটা তুই জানিস। কিন্তু বিয়ের আগে একটা মেয়ে যদি 10টা ছেলের সাথে হারাম প্রেম করে হারামভাবে শরীর বেচে দেয় তাকে আমাদের সমাজ কলঙ্কিনী বলে না, বরং বয়সের দোষ বলে চালিয়ে দেয়। অথচ একটা ভালো মেয়ে যদি আল্লাহর পবিত্র কালেমা পড়ে একজন পুরুষের সঙ্গে 2 দিন সংসার করে এবং সংসার ভেঙে যায়, তাহলে সবাই মেয়েটাকে অপরাধী বলে, তার দিকে আঙ্গুল তুলে কলঙ্কিনী বলে দাবি করে। অথচ বিয়ে আর তালাক দুটোই কিন্তু ইসলামের শরীয়তে হালাল। এখন তুই বল তোর সাথে আমার কি করার দরকার? তুই আমার বোন বিধায় আমার কলিজা জ্বলছে এই ভেবে যে এই সমাজ তোকে কেউ বিনা কারণে ডিভোর্সি বলে কলঙ্কিনী বলবে। তার চেয়ে বড় কথা হলো তুই কোনো খারাপ লোকের চক্করে পড়িসনি তো। লোকটার পরিচয় জানলেও অন্তত খোঁজ নিতে পারতাম। লোকটাকে যেমন চুপিসারে বিয়েটা করেছিস ঠিক তেমন চুপিসারে ডিভোর্সটাও করে নিতাম আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে। ইসলামে ছেলেদের একসঙ্গে 4টা বিয়ের হুকুম দিলেও মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেননি, যতক্ষণ না পর্যন্ত আগের স্বামীর সাথে তার তালাক হচ্ছে বা বিধবা হচ্ছে মেয়েটির। তুই বুঝতে পারছিস তোর জীবন পুরোটাই আটকে আছে ওই লোকটাকে তালাক না দিলে তুইও লাইফে দ্বিতীয় বিয়ে করতে পারবি না। তুই যদি মনে করে থাকিস তোর গোপন বিয়ের খবর কাউকে জানে না, তাই চুপিসারে দ্বিতীয় বিয়েটা করে নিবি, তাহলে তুই ঘোর পাপ করবি। প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না, উল্টো জিনাকারী হবি তুই। জুঁইয়ের দীর্ঘ কথায় জমে গেলাম আমি। সত্যি বলতে আমি এতটা গভীরে ভাবিনি। আমার মাথায় আসেনি জীবনে আমাকেও দ্বিতীয়বার বিয়ে করতে হবে। রক্ষণশীল পরিবারের মেয়ে আমি। জীবনের একটা সময় একবার না একবার তো আমায় বিয়ের জন্য চাপ দিবে সবাই। তখন আমি কি করতাম? জুঁইয়ের কথার গভীরতা চিন্তা করে কান্না পেল আমার। তীব্র অপরাধ বোধ নিয়ে গিয়ে গলাধরা গলায় বললাম, সরি জুই, আমি ভুল করে ফেলেছি। আসলে তখন এত কিছু আমার মাথায় আসেনি। তীব্র ভয়ে ভুল করে ফেলেছি, এখন কি করব? আমার অশ্রুসিক্ত টলমল চোখের দিকে তাকিয়ে জুই শান্ত হয়ে বসল। চিন্তিতদের ভারী নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল, আর কি করবি? যা করার তো আগেই করে ফেলেছিস। নিজের এত বড় বিপদ বাঁধিয়ে চুপ করে আছিস এই ভয়ে পরিবারের বড়রা কি বলবে। অথচ তুই যে নিজের কত বড় ক্ষতি করলি সেটা এখনো বুঝলি না। কারো কোনো ক্ষতিই হয়নি, তুই ক্ষতি নিজের করেছিস। কিন্তু আল্লাহ তোকে সুবুদ্ধি দান করুক। ওর কথার তলে সত্যি সত্যি আমি চুপ করে বসে আছি। জুঁইকে কি বলা উচিত বুঝতে পারছি না। জুঁই খানিকক্ষণ চুপ থেকে আমাকে বলল, আমাদের লোকটাকে খোঁজা দরকার ঋতু। জুঁইয়ের কথার মানে তৎক্ষণাৎ বুঝলাম না। সেই অচেনা লোকটাকে এখন খুঁজে কি করব? ও আর খুঁজলেই বা পাবো কোথায়? কেন? কেন মানে তোর ডিভোর্স নিতে হবে না লোকটার থেকে? নয়তো আমাদের পরিবার যখন তোর বিয়ের কথা বলবে অন্য কারোর সাথে, তখন কি করবি? এক স্বামীকে ডিভোর্স না দিলে দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাই ডিভোর্সটা মাস্ট বি প্রয়োজন, বুঝলি? জুঁইয়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানালাম, কারণ আমার অচেনা স্বামীকে নিয়ে এই মুহূর্তে অনুভূতির চেয়ে বেশি ভয় কাজ করছে। আচ্ছা, আমার সম্মতিতে জুঁই ফের প্রশ্ন করে বলল, লোকটাকে কিভাবে খুঁজে বের করব? তার নাম ঠিকানা কিছুই জানিস না, তাকে দেখলেও চিনবি না তুই। এমন তো অবস্থায় লোকটাকে খুঁজি কিভাবে বল তো? মাথায় তো কিছুই কাজ করছে না। তোর কাছে আইডিয়া আছে কোনো? আমি মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বললাম, আমার না। আমার কথায় জুঁই খানিকটা চেতে শক্ত গলায় বলল, তা থাকবে কেন? তোর কাছে আইডিয়া থাকলে তুই তো বুদ্ধিমতী হয়ে যাবি। তখন হবে আরেক সমস্যা।
জুঁইয়ের চেতন গলায় আমি মিনমিন করে বললাম, রাগিস কেন? আমার কাছে আইডিয়া না থাকলেও মাইশা মাহির কাছে ভালো আইডিয়া পাবো। আমাদের বেস্ট ফ্রেন্ড লিস্টে কূটনৈতিক আর জোরালো বুদ্ধির জন্য কিন্তু ওরা অনেক তীক্ষ্ণ। আমার কথায় দমে যায় জুঁই। হয়তো প্রস্তাবটা মনে ধরেছে, কারণ এই বিপদ থেকে বের হতে ওরাই আমাদের সাহায্য করতে পারবে। জুঁই খানিকটা থেমে চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুই ওদের বিয়ের ব্যাপারটা জানাতে বলছিস? হুম। পরে যদি সমস্যা হয়, হবে না। ওরা আমাদের বেস্ট ফ্রেন্ড, কখনো কথা নাড়াচাড়া করবে না। চল গোসল করে রান্না করি, কিছুক্ষণ পর ভাইয়া খেতে আসবে। এখনও রান্নাবান্না কিছুই হয়নি। বিকাল করে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপ কল দেব। কেমন? চল চল। আচ্ছা, 5 বান্ধবীর আসর জমেছে। একত্রে আমরা সবাই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বসা। চুপচাপ মোটেও নেই। আমার বিয়ের বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে সবার মাঝে। বলতে গেলে এক একজন বড় বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কেন কাউকে জানায়নি? পরিবারের বড়দের ভয়ে বলতে না পারি। এদের অন্তত বলার দরকার ছিল। আমাকে নিয়ে প্রত্যেকের আহাজারি চিন্তার শেষ নেই। আমি আর জুঁই একত্রে ভিডিও কলে জয়েন করেছি আরিফ ভাইয়ার ল্যাপটপ দিয়ে। বাকিরা সবাই যার যার বাড়িতে নিজ মোবাইলে জয়েন করেছে। এখন পড়ন্ত বিকেল। জুঁইয়ের কথা মতো ভিডিও কল জয়েন হয়েছিল আরও 1 ঘন্টা আগে। এতক্ষণ ওদের সাথে আমার বিয়ের সকল বিষয়ে শেয়ার করা হয়ে গেছে। আমাকে এক ঝুড়ি বকাঝকা করাও হয়ে গেছে সবার। এখন সবাই বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছে আমার হারিয়ে যাওয়া স্বামী, মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল, তাকে কিভাবে খুঁজে বের করা যায়। সে নিয়ে এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো বুদ্ধি সেই লোকটাকে খুঁজে বের করার পথ বের করে দিচ্ছে না। এদের মধ্যে আমি একটু জড়সড় ভাব নিয়ে বসে আছি। যেহেতু আমি আসামি, তাই আপাতত আমার বড় মুখ করে বসা উচিত নয়। এতে সবাই আরও ক্ষেপে যাবে আমার উপর। এমনই ছোটোখাটো ঘূর্ণিঝড় আমার মাথার উপর নাচছে। আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর মেয়ে হলো মাইশা, ফাজিল হলো মাহি, সবচেয়ে পড়ুয়া মেয়ে সুমি, আর জুঁই সবচেয়ে বুঝদার। পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা ওর আছে। আর আমি সেটা না হয় নাই বললাম। আমার গল্প পড়ে বুঝে যাবেন আমি কেমন। আচ্ছা যাই হোক, এবার মূল কাহিনীতে আসি। গ্রুপ কলে সবাই লোকটাকে খোঁজ পাওয়ার আলোচনা করছে। মাহি সামনে থেকে আমার শান্তশিষ্ট মুখটাকে লক্ষ্য করে আমাকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, দোস্ত, ও এমনি তাকায় রইছে কেন? আমারে কি ওর জামাই মনে করছে? ওর এমন ইনোসেন্ট ফেস দেখে আমি গলে যাব? অসভ্য মাইয়া, বিয়েটা করছে তো করছে, জামাইয়ের নামটা পর্যন্ত জানতে পারলো না। জুঁই, দোস্ত ওরে 2টা লাগাতো, না হলে আমার রাগ শান্ত হবে না। হুহ। মাহির কথায় তৎক্ষণাৎ সায় দিল মাইশা। সে জুঁইয়ের উদ্দেশ্যে বলল, আমার হয়েও 2টা দিস কিন্তু ওরে। আমি অসহায় মুখ করে দিকে তাকালাম জুঁইয়ের। আমার অপরাধী মুখটার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল জুঁই। টেনশনে বিষণ্ণ মুখটা দেখে সুমি আমার উদ্দেশ্যে বলল, ঋতুরে দোস্ত, তুই কেমনে বিয়েটা করলি? চেনা নাই জানা নাই কেউ অপরিচিত লোকের অন্যের কথায় বিয়ে করে? আমি তো ভয়ে মরে যাচ্ছি। না জানি কোন বেটা মানুষটারে বিয়ে করছস তুই। লোকটা যদি নেশাখোর খারাপ লোক হয়, আর তোকে দেখে তার মন যদি বদলে যায়, ডিভোর্স দিতে যদি না করে, তখন কি করবি তুই? সুমির কথায় আমার আরও ভয় হতে লাগলো। আমি সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পেয়েছিলাম। হয়তো কারুর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল। তারপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলেছিল না, খারাপ বলে লোকটাকে পরিচয় দিয়েছিল আমাকে। হয়তো সন্ত্রাসী হবে। সুমির কথার উত্তর আমি করতে পারলাম না। টেনশনে মনের মধ্যে তীব্র ভয় সৃষ্টি হলো অচেনা লোকটিকে নিয়ে। তখনই সুমির কথার উত্তর দিয়ে জুঁই শক্ত গলায় বলল, আমাদের বোন আমরা এমনি ছেড়ে দেব মনে করেছিস? ও ছোট মানুষ, বুঝিনি তাই বিয়ে করে ফেলেছে। এর মানে এই না লোকটার সাথেও সংসার করতে হবে। আমরা আগে লোকটাকে খুঁজে বের করব, তারপর আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে চুপিসারে ডিভোর্সটা নিয়ে নেব, ব্যাস। আমাদের পরিবারকে এইসব জানাবো না। মাহি বলল, সে না হয় বুঝলাম, কিন্তু লোকটাকে কিভাবে খুঁজব সেটাই তো বুঝতে পারছি না। তুই লোকটার মুখে কারোর নাম বা কোনো জায়গার নাম শুনেছিস? এমন কিছু না। আমাদের কথায় ফোড়ন কেটে মাইশা বলল, জায়গাটার নাম মনে আছে? সেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিলি? আমি মাথা নাড়িয়ে না বলতে আরও হতাশ দেখা গেল সবার চেহারা। খানিকটা সময় চুপ থেকে মাইশা আবারও দ্রুততার সাথে প্রশ্ন করল। জুঁইকে বলল, আচ্ছা জুঁই, মায়ার না হয় মনে নেই ওরা কোথায় ছেলেটার সাথে দেখা হয়েছিল, কিন্তু তোর তো মনে আছে তোরা সেদিন রাতে
কোন জায়গায় কোন হোটেলে উঠেছিস? জুই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিলে বলল, হ্যাঁ মনে আছে, নরসিংদীর একটা হোটেলে উঠেছিলাম। কিন্তু কেন? আশার আলো ফুটল আয়শার মুখে। ততক্ষণ উৎসাহের সহিত বলল, পারফেক্ট, এখন নিশ্চয় এটাও মনে আছে তোরা মায়াকে সেদিন রাতে কোথায় খুঁজে পেয়েছিলি? না, আমার এটা মনে নেই। অনেক আগের কথা, জায়গাটার নাম ভুলে গেছি। আর তাছাড়া সেদিন রাতে আরিফ ভাইয়া আমাকে হোটেলে রেখে মায়াকে আনতে গিয়েছিল। এখন মায়া বলতে পারবে জায়গাটার নাম কী ছিল। সবাই আশা নিয়ে আমার দিকে তাকাতেই আমি সাথে সাথে বলি, আমি জানি না সেই জায়গার নাম, সব কিছু অপরিচিত ছিল আমার কাছে। তাই আরিফ ভাইয়া আমার লোকেশন ট্র্যাক করে নিতে গিয়েছিল সেদিন রাতে। আমার কথায় চেতে ওঠে মাইশা। কেউ আমারে কয় এই বলদি মাইয়ার সাথে আসলে কি করা উচিত। আমার তো হেব্বি রাগ উঠতেছে। পুনরায় সবার মুখে হতাশায় ছেয়ে গেল। এত বড় নরসিংদী জেলায় কোথায় গিয়ে খুঁজবে সেই এলাকায়, যে এলাকায় আমি হারিয়ে গিয়েছিলাম। প্রত্যেকের হতাশার মধ্যে হঠাৎ আমি উৎসাহের সহিত বলে উঠি, আমি জানি না, তবে আরিফ ভাইয়া বলতে পারবে সেই জায়গাটার নাম কি। ভাইয়া সব কিছু চেনে। আমার কথায় মাইশা তৎক্ষণাৎ বলে, আরে বাহ মায়া রানী, মাথায় দেখে ঘিলুও আছে। এই জুই, আরিফ ভাইয়াকে ফোন করে জায়গাটার নামটা জিজ্ঞেস করতো। জুই কিছু বলার আগেই মাহি বলল, তুই ওই জায়গার নাম দিয়ে কি করবি, কাজটা কি? পরে বলছি, আগে জুই আরিফ ভাইয়ার থেকে জায়গাটার নাম জান। কল দে ভাইয়াকে। জুই বলল, আরে ভাইয়াকে ফোন করে বলবো কি? কি বলে জায়গাটার নাম জিজ্ঞেস করব? ভাইয়া যদি জিজ্ঞেস করে কেন জানতে চাইছি তখন বলবো কি? পাশ থেকে মাহি কূটনৈতিক বুদ্ধি খাটিয়ে বলল, তোর বলতে হবে না, যা বলার মায়াই বলবে। ওই আরিফ ভাইয়াকে ফোন করে জিজ্ঞেস করবে ওকে সেদিন রাতে নরসিংদী জেলার কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল সেই নামটা বলতে। ভাই যদি প্রশ্ন করে তাহলে বলবে ইংলিশে অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে। এ মেমোরেবল ডে, মায়ের জীবনের স্মরণীয় দিন হিসাবে সেই দিনের কথা লিখতে চাচ্ছে। এজন্যই নামটা ওর চাই, ব্যাস। মাহির কথা অনুযায়ী সবাই সায় দিল। আমিও সবাইকে ভিডিও কলে রেখে আরিফ ভাইয়াকে কল দিলাম। ভাইয়া কোচিংয়ে ক্লাসে ব্যস্ত ছিল, কিন্তু আমার জায়গার নাম জিজ্ঞেস করাতে প্রশ্ন করলো কেন? আমি মাহির শিখানো কথাগুলোই বললাম, সফলও হলাম। ভাইয়া জায়গার নামটা বলতেই আমি কল কেটে দিলাম এবং ওদেরকে জায়গার নাম জানাই। নরসিংদী জেলার বাগিচা নামক এলাকায় আমাকে খুঁজে পেয়েছিল ভাই। আমার কথায় মায়েশা সন্তুষ্টি নিয়ে বলল, পারফেক্ট, আমাদের অর্ধেক খোঁজা এখানেই শেষ হয়ে গেছে। জুই মায়াকে যদি আরিফ ভাই নরসিংদী জেলার বাগিচা এলাকায় খুঁজে পায়, তার মানে মায়া সে রাতে সেই এলাকায় ছিল। ওই লোকটার সাথে ওর বিয়েটা সেই এলাকায় কাজী সাহেব দিয়েছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নরসিংদী জেলার বাগিচা এলাকায় যেতে হবে এবং সেই এলাকার যতগুলো কাজী আছে সবগুলোর বাড়ি খুঁজে বের করতে হবে এবং সেই কাজী পরিবারকেও চিহ্নিত করতে হবে যারা মায়ার বিয়ে দিয়েছিল। ওই লোকটার সাথে কাজীর কাছ থেকে আমরা মায়ার কাবিননামার একটা ফটোকপি নেব, কারণ সেই কাবিননামায় নিশ্চয়ই মায়ার স্বামী অর্থাৎ ওই অচেনা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব। কি বলিস তোরা? মাইশার চতুরতায় সবাই উৎসাহের সহিত সহমত পোষণ করল। সেই সাথে আশা ফিরে পেল সবার যেন মধ্যে। সিদ্ধান্ত নিল আমরা সবাই নরসিংদী যাব একসাথে, কিন্তু ঝামেলা হলো আমি আর জুই আছি চট্টগ্রামে। আমাদের বাসায় যেতে হবে, মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রে একদিন নরসিংদী যাব কাজী সাহেবের বাড়ি খোঁজ করতে। কিন্তু এখন সমস্যা হলো আমি আর জুই এখান থেকে যাব কিভাবে? শুধু শুধু বাড়ি যাওয়ার বায়না ধরলে তো আর যেতে পারবো না। আরিফ ভাইয়া যেতে দেবে না। আবার আব্বুও কড়া শাসন করবে। তিনি অনেক পড়ুয়া মানুষ। ছেলে মেয়েদের পড়া রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ না ওনার। কি থেকে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তখনই মাহি বলে ওঠে, আরে দোস্ত চিল, এত চাপ নিস না। মায়ার স্বামীর খোঁজার বুদ্ধি যখন বের হয়েছে তখন তোদের আশুগঞ্জ আসার একটা উপায় বের হয়ে যাবে। এই ঋতু একটা কাজ করতো, পেটের ব্যথার ভান ধরে বিছানায় পড়ে থাকতো যেন তুই মারা যাচ্ছিস। খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু বিছানায় গড়াগড়ি করে কাঁদবি। তোর দেখা দেখি জুইও কাঁদবে তোর চিন্তা করার ভান করে। তোর অবস্থা যখন গুরুতর কাহিল মনে হবে তখন বাসায় পাঠিয়ে দেবে পরিবারের কাছে তোর সেবা যত্নের জন্য। যা এবার ঝটপট বিছানায় মরা মানুষের মতো শুয়ে আমাদের পেটে ব্যথার অ্যাক্টিং করে দেখাতো। ডাক্তারের চেম্বারের বাহিরে সিরিয়াল কেটে রুগীর সারিতে বসে আছি। আরিফ ভাইয়ের কাঁধে মাথা রেখে ফেলে মায়া। ভাইয়া আলতো করে আমার কাঁধ জড়িয়ে বসে আছে, আবার বারবার চোখ ঘুরিয়ে ডাক্তারের চেম্বারের দিকে তাকাচ্ছে।
আমার থেকে থেকে অপর হাতটা দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সান্ত্বনার সহিত। এখানে আমরা বসে আছি 1 ঘন্টার উপর হলো। মূলত আমার অসুস্থতার জন্যই বসা। বিকালবেলা বান্ধবীদের সাথে পরামর্শ করেছিলাম পেটের ব্যথার অভিনয় করব বলে। অথচ রাত হতে না হতেই সত্যি সত্যি আমি সিরিয়াস অসুস্থ হয়ে পড়লাম। রাতে অসময়ে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বরও এসেছে আমার। সাথে ফ্রিতে পেট খারাপ হলো। পেট খারাপের প্রধান কারণ হলো হাবিজাবি খেয়েছিলাম রাতে। এজন্য সকাল থেকে জ্বর আর পেটের সমস্যায় কাহিল আমি। এর মধ্যে বেশ কয়েকবার বমিও করে ফেলেছি। আমার অসুস্থ নাজেহাল অবস্থা দেখে আরিফ ভাইয়া দুপুরের দিকে বাসায় ফিরে দ্বিতীয়বার আর কোচিংয়ে যায়নি। বরং ডাক্তার দেখাতে হসপিটালে নিয়ে এসেছে আমাকে। কিন্তু এখানে এসেও আরেক সমস্যা। ডাক্তার চেম্বারে নেই। ডাক্তারের রুগী দেখার সময় 3টা থেকে, অথচ এখন 4টা বাজে। আমার মতন অনেক রুগী ডাক্তারের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে। আরিফ ভাইয়া এবার বেশ চটে যাচ্ছেন আমার বেগতিক খারাপ অবস্থা দেখে। জ্বরে আমি বারবার মাথা ফেলে দিচ্ছি ভাইয়ের কাঁধে। ভাইয়াও বারবার আমার মাথাটা উঠিয়ে নিজের কাঁধে চেপে রাখছে। অসুস্থতার কারণে চোখ দুটো খোলা রাখা সম্ভব হচ্ছিল না আমার। তবে কান সজাগ ছিল। আমার বেহাল দশার মধ্যে আরিফ ভাইয়া কাউকে সালাম দিয়ে উঠল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে আরিফ, তুমি এখানে? অল্প পরিচিত কণ্ঠের কথা শুনে চোখ বন্ধ চোখের পাতা টেনে খুলতে চাইলাম। নিভে যাওয়া চোখে অল্প তাকাতেই চোখে পড়ল অল্প স্বল্প পরিচিত লম্বাটে একটা মুখ। এই মুখটা আমি আগেও বেশ কয়েকবার দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করার চেষ্টা চালাতেই আরিফ ভাই লোকটার কথার উত্তর করে বলে, আসলে ভাই আমার ছোট বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে একটা কাজে এসেছিলাম হৃদ ভাইয়ের সাথে। ওর কি হয়েছে? হৃদ নামটা মস্তিষ্কে যেতেই স্বল্প পরিচিত লোকটাকে চিনে ফেললাম। হৃদ খানের বডিগার্ড। তার মানে হৃদ খান আমার আশেপাশে কোথাও আছে। বিষয়টি মাথায় আসতেই চমকে উঠলাম আমি। কারণ কাল সকালে আমাকে হুমকি দিয়েছিল লোকটা তার সামনে না পড়ি। অথচ 24 ঘন্টা যেতে না যেতেই ঘুরে ফিরে আবারও লোকটার সম্মুখে আমি। সুস্থ থাকলে এখান থেকে পালিয়ে বাঁচতাম আমি। কিন্তু অসুস্থ বলে দাঁড়াতেও পারছি না। আমার মনস্তান্ত্রিক চিন্তাধারার মধ্যে আরিফ ভাইয়া আসিফ লোকটার কথার উত্তরে বলল, আসলে ওর রাত থেকে জ্বর আর পেট খারাপ। সকাল থেকে অবস্থা একটু বেশি সিরিয়াস হওয়ায় এখানে নিয়ে এসেছি। কিন্তু এখানে এসে আরেক ঝামেলা, ডাক্তার নেই, এখনও আসেনি। বোনটা ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছে। আরিফ ভাইয়া বাকি কথাগুলো শেষ করার আগেই আমি গা গুলিয়ে বমি করতে চাইলাম। কিন্তু পেট খালি হওয়ায় তিতো পানি ছাড়া পেট থেকে কিছুই বের হলো না। ওয়াক ওয়াক করতে করতেই আমার অবস্থা কাহিল। দুর্বলতায় শরীর ছেড়ে দিতেই আরিফ ভাইয়া আমার বাহু জড়িয়ে ধরে শক্ত করে বিচলিত কণ্ঠে আমার জ্ঞান ফেরানোর চেষ্টা করে বলল, ঋতু, এই ঋতু, কষ্ট হচ্ছে তোর? নার্স, এই নার্স। আরিফ ভাইয়া নার্স বলে চিল্লিয়ে আমাকে তৎক্ষণাৎ কোলে তুলে নিতেই আমার চোখ বুজে আসছিল দুর্বলতায়। চোখ বন্ধ করার আগে চোখে পড়ল আরিফ ভাইয়ের ঠিক পেছনে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকা হৃদ খানকে। উনি কেমন চোখ দুটো ছোট করে হালকা কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো আমার অসুস্থতা তার চোখে পড়েছে, কিন্তু এতটা বুঝে উঠতে পারছে না যে আমাকে কাল সুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ কিভাবে অসুস্থ হয়ে পড়লাম সেটা। আমি আর পারছি না জুই, আমাকে রেস্ট নিতে হবে, নয়তো মাথা ঘুরে পড়ে যাব রাস্তায়। কথাটা বলে কারো অপেক্ষা না করে ধূপ করে বসে পড়লাম রাস্তার ঘাসের উপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে আমার। এতক্ষণ যাবৎ মাথার উপরে সূর্যের তাপ নিয়ে হাঁটছিলাম নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা নরসিংদী জেলার বাগিচা এলাকায় অবস্থান করছি। এখানে কেন এসেছি এটা অবশ্য সবার জানা, তাই নতুন করে আর নাই বা বললাম কিছু। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার 4 বান্ধবী, জুইকে সহ, মাহি, মাইশা, সুমি আর আমি। সবার চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা। আমাকে পা ছড়িয়ে রাস্তায় ঘাসের উপর বসে যেতে দেখে সামনের থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাইড কেটে আমার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম, যার অর্থ হ্যাঁ, বেশি খারাপ লাগছে। লাগবেই নাই বা কেন? অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছি অচেনা জামাইয়ের ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যিই আজব, কিন্তু আমার ক্ষেত্রে। চট্টগ্রামে একদিন হাসপাতালে রেখে তার পরদিন আমাকে আশুগঞ্জ নিজের বাসায় নিয়ে আসে। আজ বিগত 8 দিন লাগলো আমার সুস্থ হতে। এখনও পুরোপুরি সুস্থ হই নাই আমি।
তারপরও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নরসিংদী জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে। কোথায় তার খোঁজ পাবো জানি না, তবে হাল ছাড়িনি। এখনও খুঁজে চলেছি, কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল, তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব। তাছাড়া এখানে এসে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছেছিলাম। সেখানে আমাকে বিয়ে পড়ানোর ওই বৃদ্ধ লোকটা ছিল না। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমাকে ১.৫ বছর আগে সেই দিন রাতে ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেয়নি। নিরাশ হয়েছিলাম আমরা সবাই, তবে লোকটা আমাদের আরও একটা কাজী অফিসের ঠিকানা দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে। এখন সে ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা, কিন্তু পথিমধ্যে ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নেকাব আর মাথার উপর তুলতে তুলতে দুর্বল গলায় বললাম, দে পানি দে, খাবো। আমার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি তিনজনেই আমাকে গোল করে ঘিরে ধরল চারপাশে। গায়ে সবার বোরকা পরিহিত। মাইশা, সুমি নিজেদের বোরকা পরলেও আমি, জুই, মাহি পরেছি যার যার মার বোরকা। বয়স্ক মায়ের বোরকা ছোট মেয়েরা পরলে কেমন হবে বুঝতেই পারছেন। আমাকে আর বলে বোঝাতে হবে না, বুড়ির মতো লাগছিল এক একজনকে। তারপরও নিজেদের সেফটির জন্য এই বোরকা পরে বাসা থেকে বের হয়েছিলাম। কারণ সকাল 7টায় আমাদের সবার পরিবার জানে আমরা সবাই সুমিদের বাসায় যাচ্ছি, আর সুমির বাসায় জানে ও আমার বাসায় এসেছে আমাকে দেখতে। আমি অসুস্থ এজন্য। মূল কথা হলো আমরা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে। সকাল 7টায় বের হয়েছিলাম আর 11টার মধ্যে নরসিংদীর বাগিচা এলাকার বাজারে পৌঁছে গেলাম। এখান থেকে কাজের সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছালাম। সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজের ঠিকানায় যেতে গিয়ে পথিমধ্যে আটকে গেলাম। সত্যি আমার অসুস্থ লাগছে, মনে হচ্ছে গায়ের জ্বর আবারও উঠবে। কিন্তু এই মুহূর্তে আমি গায়ের জোর থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছি। আর তার কারণ হলো আমার ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছি ততই যেন তাকে হারিয়ে ফেলছি। লোকটার নাগাল আমি পাচ্ছি না, তাও হাত বাড়িয়ে এত যেন আমার মনে অস্থিরতা কাজ করছে আরও বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য। জানি না এই ঠিকানা গিয়েও যদি লোকটার খোঁজ না পাই তাহলে কি হবে আমার। মনের অস্থিরতাকে কাউকে বলতে পারছি না, কারণ আমি যাদের বলবো ওরা সবাই আমার উপর ক্ষেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে। কিন্তু আমি কি করব? ওরা আমার সামনে বারবার রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে করতে এখন ওই লোকটাকে আমি সত্যিই মিস করছি। আমার মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেলেছি। আমার উচিত হয়নি সেদিন অচেতন স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করতাম লোকটার জাগ্রত হওয়ার জন্য, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না আমার। আমার মন বিচলিত। দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই জুই 1/2 লিটার পানির বোতল আমার দিকে এগিয়ে দিল। আমি বোতলটা উপরে তুলে ঢক ঢক করে অনেকটা পানি খেয়ে নিলাম। মাইশা নিজের হাতে দ্বিতীয় কাজী অফিসের ঠিকানায় চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, বাল, এই মধ্য দুপুরে কই জামু অচেনা এলাকায় শালার কাজী বাড়ি খুঁজতে? ধুর, সন্ধ্যার আগে আগে যদি বাসায় না পৌঁছায় তাহলে সবাই ধরা খেয়ে যাব। হুম, ধরা খাওয়া যাবে না। দুলাভাই খোঁজের মিশন এখনও অল্প হয় নাই, তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না। এই ঋতু, শরীরে একটু জোর লাগাতো বইন। এই তো একটু সামনে বাজার দেখা যাচ্ছে, ওখান থেকে কারো কাছ থেকে এই অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে রিক্সা নিয়ে যাব সোজা তোকে বিয়ে দেওয়া সেই কাজী বাড়িতে। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে। যেতে পারবি? মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মাইশার কথাগুলো আসলেই সত্যি। এখানে বসে থাকা মানে নিজেদের কাজে দেরি করা। আমি হুম বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতে জুই আর মাহি দুজন আমাকে দুই দিক থেকে ধরলো। তারপর যতটা পারি দ্রুত হেঁটে একটা অটোরিকশা নিয়ে চললাম 5 জন কাজী অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সেই অটোরিকশাওয়ালা মামা চিনত সেই জায়গা। আমাদের দেওয়া কাজী অফিসের ঠিকানায় প্রায় 20 মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছালাম ছোটোখাটো একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। আমরা সবাই অটো রিকশার ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি উৎসাহের সহিত মাহি পাশ থেকে আমার হাত চেপে ধরে বলল, ঋতু, দেখ তো, এইটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল? আমি গোল গোল চোখে আশপাশটা ভালো করে দেখেও কিছু চিনতে পারলাম না। চিনব কিভাবে? 1.5 বছর আগে রাতে এসেছিলাম এইখানে, তাও দিনের আলোয় সব কিছু বোঝা মুশকিল। তাই আমি ধীর গলায় বললাম, কিছুই বুঝতে পারছি না তো।
এই অফিসটাই কিনা। আমার কথায় জুই বলল, আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কী অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করল মাহি, চল চল। পরপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতেই দেখলাম একটা হালকা পাতলা গড়নের লোক সাদা পাঞ্জাবি পরে টেবিলের উপর মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছে। একত্রে আমাদের 5 বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে দাঁড়িয়ে যান। হয়তো আজ কোনো বিয়ের কাজ হাতে ছিল না, তাই অফিসে অবসর সময় পার করছেন তিনি। আমাদের 5 বান্ধবীকে দেখে অভিনব দ্রুত ফোন বন্ধ করে পাশে রেখে আমাদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম। জি, আপনারা কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে? তখন আমরা একে অপরের মুখ চাওয়াচাই করলাম, কিন্তু মায়েশা আমাদের সবাইকে অপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে। বলল, আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্য এসেছিলাম। আসলে আপনাদের এখান থেকে 1.5 বছর আগে 2017 সালের নভেম্বরের 3 তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা ছাড়াছাড়ি চায়, কিন্তু আমার বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই। আপনাদের কাছে টাকা দিয়ে পাঠিয়েছেন আপনারা থেকে কাবিননামার একটা কপি নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ের তালিকাটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটু দিবেন প্লিজ। কাজী লোকটা বাঁকা চোখে আমাদের দিকে তাকালেন। হয়তো মাইশার কথা একটু বিশ্বাস করেছে, এই জন্য লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আমাদের বসতে বলে পাশের রুমে গেল। আর 5 মিনিট পর ফিরে এলো মোটা তাজা একটা রেজিস্টার বিয়ের খাতা নিয়ে। আমাদের সবার চোখে মুখে তখন আশার আলোর মতো ঝলমল করছিল খাতাটা দেখে। লোকটা আমাদের সামনে খাতাটা খুলে বসতে বসতে বলল, যার কাবিননামা লাগবে সেই কন্যার নাম কি? মাহি ছটফট উত্তর করল, জি, রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্ন করলেন না, শুধু মনোযোগ সহকারে 2017 সালের নভেম্বরের 3 তারিখে ধরে মায়া নামের মেয়ের কাবিননামাটা খুঁজতে লাগলেন। এই ফাঁকে মাহি কাজী সাহেবকে আমার নামটা বলে আমাকে খুঁচিয়ে বলল, ঋতু, আমি নামটা ঠিক বলেছি তো? না মানে তুই এই নামেই বিয়েটা করেছিস নাকি অন্য কোনো নামে? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাকই বলেছি তাই তো? আরে বাহ, দারুণ তো। আন্দাজে বক মেরে ফেললাম। মাহির কথার অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা, ভালো কথা। এই লোকটাই কি ছিল সেদিন রাতে তোকে বিয়ে দেওয়া কাজীটা? মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালাম আমার সম্মুখে বসা কাজীর দিকে। 1.5 বছর আগের স্বামীর চেহারাটাই মনে রাখতে পারিনি, সেখানে বিয়ে পড়ানো কাজীর চেহারাটা কিভাবে মনে রাখবো? তারপরও আমার যতটুকু স্মরণে আছে, সেদিন রাতে আমাদের বিয়েটা দিয়েছিল একটা মোটা তাজা বেশ বয়স্ক লাল দাড়িওয়ালা বৃদ্ধ লোক, ওনার নিজের বাড়িতে, কোনো কাজী অফিসে নয়। আমি অসম্মতি দিয়ে বললাম, না, ইনি সেই কাজী নয়। আমাকে যে বিয়ে দিয়েছিল সেই লোকটা অনেক বৃদ্ধ বয়স্ক লোক ছিল। আমার কথায় মুহূর্তে চুপ করে যায় মাহি। খানিকটা ভেবে বলল, আমার মনে হয় এই লোকটা বৃদ্ধ কাজীর ছেলে হবে। আমি এবারও অসম্মতি দিয়ে বললাম, না, এই লোকটা বৃদ্ধ কাজের ছেলে নয়, কারণ আমাকে বিয়ে দেওয়া বৃদ্ধ কাজের একটাই ছেলে ছিল, যে সেদিন আমাদের উপকার করেছিল নিজের বাসার আশ্রয় দিয়ে। সেই লোকটা এই লোকটা নয়। মাহি এবার নড়ে চড়ে বসল, চোখে মুখে হতাশা দেখা গেল ওর। খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসের স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিলাম না আমি, তারপরে ওর কথায় ছোট্ট করে উত্তর দিয়ে বললাম, হবে হয়তো। থমথমে পরিবেশে আমরা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছি, যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে আমার কাবিননামা খুঁজে চলেছে। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলাম উনি হয়তো ইতিমধ্যে কয়েকবার রেজিস্ট্রি খাতা ঘাটিয়ে ফেলেছে আমার কাবিননামাটা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্টার খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জনাবারা, 2017 সালের নভেম্বরের 3 তারিখে কোনো কাবিননামা এখানে নেই, কারণ ওই তারিখে আমাদের কাজী অফিস খোলাই হয়নি। আমি এখানে নতুন স্টাফ, তাই একটু খাতাটা চেক করে নিলাম, কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত 1 বছর 5 মাস আগে, মানে বরাবর 2018 জানুয়ারি মাসে খোলা। আর আপনারা 2017 সালের নভেম্বরের 3 তারিখের কাবিননামা খুঁজছেন। তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হওয়ার আরও 2 মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল। এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন। আপনার বোনের হয়তো অন্য কোনো কাজী অফিস থেকে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। এক আকাশ ভেঙে পড়ল মাথায়। এমন একটা থমথমে অবস্থায় বসে আছি আমরা,
সবাই হতাশায় হতবাক। কারো মুখে কোনো কথা আসছে না। এই নিয়ে পরপর 2টা কাজী অফিসের চক্কর কেটে ফেললাম কাঙ্ক্ষিত কাজের আশায়, কিন্তু সেই কাজের বাড়ির সন্ধান পাওয়া গেল না এখনো। সবাই থমথমেভাবে বসে নীরবতার রেশ কাটিয়ে জুই আগ্রহ গলায় বলল, আচ্ছা, এর আগে কি আপনারা নিজেদের বাসায় গিয়ে বিয়ে পড়াতেন? আপনাদের বাসার কি কোনো রেজিস্ট্রি খাতাপত্র আছে কি না একটু দেখবেন প্লিজ। জুয়ের অধৈর্যর গলার চোখ তুলে ঘোরালো কাজী জুয়ের দিকে। ওর ব্যাকুলতা বুঝে বলল, আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জনাবা। আর এটাই আমাদের একমাত্র পুরাতন রেজিস্টার খাতা। এর বাহিরে আমাদের অন্য কোনো নোট খাতা নেই। ও তাহলে মনে হয় আমরাই ভুল ঠিকানায় চলে এসেছি। আমাদের নিরাশা যেন চারপাশ থেকে ঘিরে ধরেছে। জুই চুপ হয়ে যেতেই মাইশা বলল, আচ্ছা, এই কাজী অফিসের বাহিরে কি আরও কোনো কাজী অফিস আছে আশেপাশে? হুম, আছে। এই এলাকার পশ্চিম দিগন্তে শরিয়ত কাজের অফিস আছে, আপনারা সেখানে খোঁজ করে দেখতে পারেন। আমরা সেখান থেকে এসেছি মাত্র। ওরাই আমাদের এখানে অফিসের ঠিকানা দিয়েছে। ওদের কাছে আমাদের কাঙ্ক্ষিত কাবিননামা পাইনি। তাহলে দুঃখিত জনাবারা, আর কোনো কাজী অফিস নেই এই এলাকায়। আপাতত এই দুটোই আছে। আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয়। একরাশ হতাশা নিয়ে উঠতে চাইল সবাই, কিন্তু আমি উঠলাম না। কারণ আমাকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল ওই কাজের নামটা না জানলেও ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে আমার। উনি আমাদের সেদিন রাতে সাহায্য করেছিলেন। হয়তো এখন ওনার নামটা বললে বাকি পরিচয়টাও পেয়ে যাব। তাই আমি প্রশ্ন করে বললাম, আচ্ছা, আপনি হাফেজ সাহেব নামে কাউকে চেনেন এই এলাকার? আমার কথায় সবাই উঠতে গিয়ে উঠল না, বরং কৌতূহলী চোখে ঘুরালো আমার দিকে। কাজী সাহেব আমার প্রশ্নে তিনিও একটা প্রশ্ন করলেন আমাকে, কোন হাফেজ সাহেবের কথা বলছেন আপনি? কোন পাড়ার উনি আপাতত সেটা বলতে পারবো না। তবে উনার বাবা মানুষের বিয়ে পড়ান, কাজী টাইপের মানুষ ছিল ওনার বাবা। আমার কথায় উনি দ্রুত সম্মতি দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন, মসজিদের ইমামতি করতেন যে, ওনার কথা বলছেন না? সঠিক জানি না এই লোকটাই কিনা, তারপরও শেষ আশা মনে করে সম্মতি দিয়ে বললাম, জি। ওনার বাসার অ্যাড্রেসটা দেওয়া যাবে? জি অবশ্যই, আমি এখনই অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তবে এখান থেকে বেশ দূরে নয় হুজুরের বাড়ি। 5 মিনিটের পথ গেলেই সামনেই পেয়ে যাবেন হুজুরের বাড়ি। জি আচ্ছা, ধন্যবাদ। লোকটার থেকে কাগজের টুকরাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। আমার সাথে সাথে বাকিরাও উঠে দাঁড়ালো। সবার চোখে মুখে কৌতূহলের তিক্ততা। হয়তো জানতে চাচ্ছে আমি কাজীটার নাম এতক্ষণ যাবৎ ওদেরকে কেন বললাম না। আসলে নামটা আমার নিজেরও স্মরণে ছিল না। আন্দাজে ঢিল মারলাম আর কি। এবার আন্দাজ করাটা সত্যি কিনা সেটা লোকটার বাড়িতে গিয়ে বুঝতে পারবো। অনেক চেষ্টায় অবশেষে সফল হলাম আমরা। আমাকে বিয়ে দেওয়া সেই কাজী বাড়িতে পৌঁছাতে সক্ষম হলাম। এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই হাফেজ সাহেবের বাড়িতে। এই বাড়ি থেকে আমার বিয়ে হয়েছিল 1.5 বছর আগে। সেই অপরিচিত লোকটার সাথে অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছি বলে বুকের ভিতর অজানা এক অস্থিরতা কাজ করছে। বুকটা ধুকপুক ধুকপুক করছে ক্ষণে ক্ষণে। আমরা হাফেজ সাহেবের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি। আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফেজ সাহেবের বড় ছেলে। এই ছেলেকে আমি আমার বিয়ের রাতে একটু করে দেখেছিলাম হাফেজ সাহেব আর দাদা কাজী মোল্লার পেছনে দাঁড়িয়ে থাকতে। ছেলেটার চেহারা মনে হয়েছিল, তবে এখানে এসে ছেলের কথায় একটু আধটু মনে করতে পারছি। এই মুহূর্তে শুধু যে আমার মনে টান টান উত্তেজনা কাজ করছে এমনটা নয়। বর্তমানে সবার মাঝে আমার মতো উত্তেজনা কাজ করছে। আর সেই উত্তেজনা থেকেই সুমন নামক ছেলেটি আমাদের কাছে আসতেই প্রথম প্রশ্নটা মাহি করল, আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া, উনি কি বাসায় আছে? বোরকা পরিহিত আমাদের 5 কন্যাকে এক পলক চোখ বুলালো ছেলেটি। এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্ত দেখালো তাকে। এজন্য আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে। বিনতির সহিত বলল, জি না, আব্বু নরসিংদীতে নেই, উনি রাজশাহীতে আছে আজ বিগত 2 মাস ধরে। সুমি ফট করে প্রশ্ন করে বললেন, উনি ওইখানে কি করেন, কবে আসবেন? জি, ওইখানে আমাদের আমের বাগানের দেখাশোনা করেন আব্বা। তবে কবে আসবেন বলতে পারছি না। ছেলেটির কথায় জুই বলল, আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। আপনার বাবা আমার ছোট বোনের বিয়ে দিয়েছিল 1.5 বছর আগে আপনাদের বাড়িতে। এজন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা। জুইয়ের কথায় হালকা কপাল কুঁচকালো ছেলেটি।
তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের সবাইকে এক পলক দেখে বলল, বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না, দাদা করতো। আপনাদের বোনের বিয়ে যদি আমাদের বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদা ভাই দিয়েছিল, হয়তো আমার আব্বা না। ছেলেটির কথায় তৎক্ষণাৎ আমার স্বর্ণাভে আসলো সেই বৃদ্ধ কাজী সাহেবের কথা। হ্যাঁ, উনি আমাদের বিয়ে দিয়েছিল, ওনার ছেলে নয়। তাই আমি ঝটপট উত্তরে বললাম, হ্যাঁ, আপনার আব্বা নয়, আপনার দাদাই ছিলেন আমাদের বিয়ে দেওয়া কাজী সাহেব। উনি কোথায়? ওনাকে একটু ডাকুন প্লিজ। ছেলেটি আমার দিকে চমকে তাকালো। আমার হুটহাট কথায় যেন ছেলেটি চমকে গেল। আমার বান্ধবীরাও চমকেছে একটু। আমি এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দিব ওরা হয়তো ভাবেনি। কারণ এখানে আসার আগে আমাদের কথাই ছিল কেউ যেন ভুলেও না বলি আমি সেই পাত্রী যার কাবিননামার তোড়জোড় করে খুঁজে চলছে। আমরা এই ওয়াদা কেউ ভঙ্গ করিনি, বরং আমিই করে ফেললাম। আমার হুটহাট এই মুখ স্লিপ করার বিষয়টি জন্য না জানি কোন দিন বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হয়। আল্লাহ জানে। আমার বান্ধবীর কড়া দৃষ্টি এড়াতে আমি ছেলেটির দিকে তাকালাম। ছেলেটি বিষণ্ণতা কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই, উনি আগুনে পুড়ে মারা গেছে আজ বিগত 1 বছর 4 মাস হলো। সেই থেকে দাদার কাজী অফিসটা বন্ধ। সুমন নামক ছেলেটির কথায় আঁতকে উঠল সবাই তৎক্ষণাৎ। হতাশার ঘোর চোখে ফুটে উঠল। এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটির পরিচয় পাবো না? এই কাজী সাহেব তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে। এখন তিনি মারা গেছেন। এবার কিভাবে পৌঁছাবো ওই লোকটা অবধি? হতাশ যখন আমরা গলা ধরে আসছিল আমার কষ্টে, তখন মাইশা আশার আলো জ্বালিয়ে দুটো প্রশ্ন করলো ছেলেটাকে। বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু আপনার কাজী অফিসের কাগজপত্র তো এখনও রয়েছে, তাই না? ওখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন রেজিস্ট্রির খাতাগুলো আছে। আসলে আমাদের 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ে পড়ানোর সকল লিস্টগুলো লাগবে। আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটা মেয়ের বিয়ে দিয়েছিলেন আপনার দাদা। এই মেয়েটি আমার বান্ধবী। ও আমাকে দেখিয়ে বলল, ওর কাবিননামাটা আমাদের চাই। আপনি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরাতন রেজিস্টার খাতা ঘেঁটে আমাদের সেই কাবিননামার একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশায় এসেছিলাম এখানে। প্লিজ আমাদের আশা ভাঙবেন না। কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না। রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামার খোঁজ দিয়ে প্লিজ। মাইশার কথায় যেন একাকার সমান চমকে উঠল ছেলেটি। মাইশার কথা শেষ হতে না হতেই তুমুল গতিতে আমার দিকে তাকিয়ে বলল, আপনি সে মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে। তারাও আপনাদের মতো একই তারিখের কাবিননামাটার কাগজ খোঁজ করছিল। উনি সম্ভবত আপনার স্বামী হবে। না, আবার নাও হতে পারে, কারণ লোকটার সাথে আরও 2জন মানুষ ছিল, সবাই একই পোশাক পরিহিত। তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোন লোকটা আপনার স্বামী হবে। ছেলেটির কথায় এবার আমাদের মাথায় আকাশ ভাঙল। সর্বনাশ! সেই অচেনা লোকটাও আমার খোঁজ করছে, কিন্তু কেন? আমাকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে। ভয়ে আমার কলিজা শুকিয়ে কাঠ। সেই সাথে তুমুল উত্তেজনা দেখালো আমার একজন বান্ধবীর ফ্রেসে। ওরা একে একে ছেলেটিকে প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনাদের কাবিননামার কাগজটা দিয়ে দিয়েছেন? না, দেইনি। কারণ ছেলেটিকে বলতে না দিয়ে তাড়াহুড়া করে সুমি বলল, ভেরি গুড, দেননি। যান, কাবিননামার কাগজটা আমাদের জন্য নিয়ে আসুন। যান যান। আমাকে দেখিয়ে লোকটি বলল, ওনার কাবিননামার কাগজটি আমার কাছে নেই। সেটা তো। আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মায়েশা বলল, নেই মানে? কাবিননামার কাগজ দিয়ে আপনারা কি করেছেন? প্রতিটা কাজী অফিসে বিয়ের কাবিননামার একটা কাগজ থাকে, তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন তো? সবার এত এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে তো দিন আপনারা। সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দেব কিভাবে? জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো, আসলে দাদার অফিসে ইলেকট্রিসিটি শর্ট সার্কিটে হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। সেই আগুনে আমার দাদাভাই সহ অফিসের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বাঁচাতে পারিনি। এজন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই কথা আমি সেদিন ওই লোকগুলোকেও বলেছিলাম। 3টা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিননামাটা দিতে বলেছিল। আমি কাবিননামাটা দিতে না পারায় আপনার তথ্য চাচ্ছিল আমার কাছে। আপনি আমাদের পরিচিত কেউ হন কিনা, বা আপনি কখনো কাবিননামার খোঁজে এখানে এসেছেন কিনা কাউকে নিয়ে, এসব।
আমি না করেছিলাম সেদিন, কারণ আপনি কখনোই আসেননি এতদিন। কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম। কল করে বলতাম আপনারা এখানে এসেছেন। আসলে আমি যতদূর বুঝলাম ওরা আপনাকে খুঁজছে। আপনারাও তাদের খুঁজছেন, কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছেন না। ছেলেটির কথায় জুই বলল, আপনার কাছে কি ওনাদের কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ, নাম কি, এমন কোনো তথ্য আছে আপনার কাছে? দিতে পারবেন? জি। পারবো না। আসলে তখন বিষয়টি এত গুরুত্ব দেইনি। লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্নের ঠিক ঠিক উত্তর করেছিলাম শুধু। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না আমার। তবে ওনাদের কথায় বুঝলাম ওনারা ঢাকার মানুষ হবে হয়তো, কারো পাঠানো লোক হবে। পোশাকে তেমন মনে হয়েছিল আমার কাছে। হতাশার উপর হতাশ হচ্ছিলাম আমরা সবাই। সেই হতাশা নিয়ে জুই আবারও বলল, আচ্ছা, ওর আমাকে দেখিয়ে যেদিন ওর বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন, নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? সবার কৌতূহলী চোখ ছেলেটির দিকে তাক করা, কিন্তু ছেলেটি তীক্ষ্ণ চোখে আমার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেদিন ঘুমের ঘোরে ছিলাম আমি, এজন্য ঠিকঠাক বর বউ কাউকে দেখিনি। বরের নামটা সেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই। অনেক আগের কথা তো, তাই আর মনে নেই। সেদিন রাতে ঘুমের রেশের মধ্যেই বর বউকে দেখেছিলাম, তাই কারো চেহারাটাও মনে নেই। সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি। মেয়ে নাকি রাতেই চলে গিয়েছিল শুনেছিলাম আব্বার মুখে। বাকিটা আমার আব্বাই ভালো বলতে পারবেন। তিনি আপনার বোনকে আমাদের বাসায় নিয়ে এসেছিলেন। জুই আবার প্রশ্ন করল, আপনার বাবা নিশ্চয়ই ওই ছেলেকে চিনবে, রাইট? জি, আব্বা চেনে ওনার স্বামীকে। আব্বার মুখে শুনেছিলাম ওনার আমাকে দেখিয়ে বলল, অনেক বড় মাপের একজন লোক। ওনাকে নাকি সবাই এক নামে চেনে, আবার সবাই ভয় পায় নাকি। তাড়াহুড়ায় সুমি প্রশ্ন করে বলল, কেন ভয় পায় কেন? উনি কি সন্ত্রাসী টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটি আমার দিকে তাকায় বলল, হবে হয়তো, আমি সঠিক জানি না। জুই বলল, আচ্ছা, আপনার আব্বা আসবে কবে বলতে পারেন? জি, আমার আব্বা এখন আসবে না। এখন আমের সিজন। এই সিজনে আম বিক্রি করে আবার রাজশাহী থেকে বাড়িতে আসবেন। এর আগে না, আরও 1-2 মাসের ব্যাপার। দরজা ঠেলে হৃদের অফিসে আসিফ প্রবেশ করল। আসিফ হাতে এক টুকরো কাগজ, তাতে নাম্বার লেখা। হৃদ অফিসিয়াল ল্যাপটপের সামনে বসা। আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখেও চোখ ঘুরিয়ে তাকালো না পর্যন্ত। মনোযোগ সব ল্যাপটপের টাইপিংয়ে করা নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজটা টেবিলের উপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, ভাই, কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে। তারা খোঁজ চালিয়ে ভাবির কোনো তথ্য জোগাড় করতে পারেনি, কারণ কাজীসহ ওনার অফিসের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সেই বাড়ির কেউ চেনে না, একদম অপরিচিত মানুষ ভাবি। কেউ জানে না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সে রাতে বিয়ে হয়েছিল। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ উঠিয়ে টোকেনটাতে এক দৃষ্টিতে তাকানো। আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে আবার তাকাতে আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, এখানে কাজী সাহেবের ছেলে হাফেজ ভাইয়ের নাম্বার আছে। এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে। এজন্য মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকদের। আসিফের কথার কোনো উত্তর করল না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পেজটা হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বারটার উপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসল। নাম্বারের দিকে দৃষ্টি তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে বলল, তোর ভাবি লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ। কি করি বল তো? তোর ভাবিকে যত খুঁজতে চাই ততই সে আমার হাতের বাহিরে যাচ্ছে। এতে আমার ইন্টারেস্ট আরও বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। না, তোর ভাবিকে দ্রুত দ্রুত থাপ্পড় মারার জন্য হলেও আমার তাকে দরকার। যা তো, এই নম্বরের লোকটাকে তুলে নিয়ে আয় তো। শালার যতদিন বউকে দুটো থাপ্পড় না মারবো ততদিন শান্তি নেই। লোক পাঠা। হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে। বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত জোরে অনুসন্ধান করে বউকে খুঁজছে? বিষয়টি ভাবতেই সে অবাক। মূল কথা হলো আসিফের যুক্তিতে আসলো না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজার বিষয়টি। মেয়েটিকে থাপ্পড়গুলোই বা মারবে কেন? সে তো তার ভালোবাসার বিয়ে করা বউ না, বা হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না। আবার এমনটাও না যে মেয়েটিকে পেলে হৃদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে।
তেমন কিছুই করবে না, তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কী অপরাধ মেয়েটির? তাছাড়া হাফিজ সাহেবই বা দিবে কিভাবে মেয়েটির সন্ধান? আসিফ যতটুকু বুঝতে পারছে, অচেনা মেয়েটির খোঁজ হাফেজ সাহেব কেন, কেউ বলতে পারবে না। অচেনা মেয়েটি আসলে কে ছিল? যতদিন না মেয়েটি নিজ থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে, ততদিন পর্যন্ত হয়তো হৃদ নিজের বউকে শনাক্ত করতে পারবে না, এটা নিশ্চিত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারল না হৃদকে সে ভয়ে। তাই শুধু হাত বাড়িয়ে হৃদ থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজ হয়ে যাবে। চলবে ইনশাআল্লাহ।